नमस्श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমার বাঁদিকে ডানদিকে যারা বসে আছে মঞ্চে স্বামী বেদাতীতানন্দ মহারাজ, শ্রী দেবাঞ্জন রায়, অধ্যাপিকা পত্রিজা চৌধুরী, আরো যে মহারাজরা ব্রহ্মচারীরা বসে আছেন, আমাদের আজকের ডেলিগেট যারা যুব সম্প্রদায় থেকে এসেছে, ছেলেরা মেয়েরা, অভিভাবকরা, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি কাশীপুরের পক্ষ থেকে, উদ্যানবাটির পক্ষ থেকে। আজকে স্বাধীনতা দিবস, এই দিনটিতে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার মনে পড়ছে ভূতেশানন্দজি মহারাজ আমাদের দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গগুরু। তিনি বিদ্যা মন্দিরে এই দিনটিতে একবার এসেছিলেন। সকালে পতাকা উত্তোলনের পরে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন 8 ঘন্টা। সেখানে স্বাধীনতার ব্যাখ্যা করেছিলেন। এক তো আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, নিজেরা দেশটার স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতা কি, স্বাধীনতার ব্যাখ্যা করেছিলেন। আমি সংক্ষেপে বলি, স্ব-অধীন, নিজের অধীন। আমরা নিজে নিজে প্রত্যেকে ব্যক্তিগত আমার অধীনে আছি কিনা এইটি দেখার কথা। দেখা যাবে বিশ্লেষণ করলে বেশিরভাগ ছেলে মেয়ে বয়স্ক আমাদের নিজের অধীন নই। কার অধীন আমরা? আমরা যদি বলা যায় সংক্ষেপে, মনের অধীন, মনের দাস। আর এই মন শুদ্ধ নয়, শক্তিমান নয়, দুর্বল মনের দাস আমরা। সেজন্যই ভারতবর্ষে অনেক আগে ওই গায়ত্রী মন্ত্রের সূচনা হয়েছিল। গায়ত্রী যদিও কেবল ছেলেরা, ব্রাহ্মণরা করতে পারে, কিন্তু এখন ছাপার অক্ষরে পাওয়া যায়, প্রত্যেকেই করতে পারে। এই গায়ত্রী কথা আমাদের প্রেমেশানন্দজির একটা বই আছে ছোট্ট, আত্মবিকাশ বলে, সারদাপীঠ থেকে প্রকাশিত হয়। 7 টাকা 10 টাকার মধ্যে, এখন 7 টাকা বোধহয় দাম। ওখানে এই কথা বলা আছে যে ওই দিও না প্রচোদয়াৎ, একটি মন্ত্রের অংশ আমি বললাম। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ধিয়ো না মানে আমাদের বুদ্ধিকে তিনি শুভ পথে পরিচালিত করুন। আসলে বুদ্ধিটা হলো সারথি, গাড়ি ড্রাইভার। আমাদের শরীরটা একটা গাড়ি। একটি যুবক ছেলে মাদ্রাজ শহরে একটা বড় কর্পোরেট হাউসে কাজ করত। অল্প বয়সেই খুব ব্রিলিয়েন্ট, খুব এফিসিয়েন্ট, সেই জন্যে বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে চলে গেল। 40 মতো বয়স মাত্র, 40। সেই সময় অনেক টাকা পেল, এটা নতুন গাড়ি কিনলো, বিদেশি গাড়ি। আজ থেকে প্রায় 25 বছর আগের কাহিনী। তারপরে ছেলেটি একদিন স্কুলের ছুটি হয়েছে, এই সময় নিজে ছুটি নিয়ে যাত্রা করেছে বাড়ির দিকে। সেই সময় ভাবছে নিজে নিজেই অ্যাক্সিডেন্ট করে ফেলবে না তো। ভাবছে যে না, আমি তো যৌবন থেকেই গাড়ি চালাচ্ছি, 18 বছর বয়সের পরেই আমি গাড়ি চালাই। আর সুন্দর গাড়ি, নতুন গাড়ি, বিদেশি গাড়ি, অ্যাক্সিডেন্ট হতেই পারে না। অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু পেছনের দরজায় ওই ডান দিকটাতে একটা আধলা ইট পড়লো, অর্ধেক ইট, কনকেভ লেন্সের মতো, ওই গামলার মতো হয়ে গেল একটা দরজা। কোনো লিক হয়নি, ফেটে যায়নি, কিন্তু উনি নেমে দেখলেন। দেখে তারপরে দেখছেন একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা ব্যাচ পরে, স্কুলের ব্যাচ, ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পড়ে। সে কেঁদে ফেলেছে, বলছে স্যার রাগ করবেন না, আমি খারাপ কাজটা করেছি। ওই দেখুন ডান দিকে চেয়ে দেখুন, হুইল চেয়ারে করে আমি প্রত্যেকদিন আমার ভাইকে নিয়ে আসি, স্কুলে ফিরে যাচ্ছিলাম, পড়ে গেল, স্লিপ করে গেল আমার হাত থেকে গাড়িটা, হুইল চেয়ারটা। রক্ত ঝরছে দেখুন স্যার বুকের কাছে। উনি দেখলেন যতটা রেগে গিয়েছিলেন, রাগের পারদ অনেক উপরে চলে গেছিল, ওটা নেমে এলো অনেকটা। তারপরে দেখলেন বাচ্চাটা ওই ক্লাস 7-8 পড়ে, ওর রক্ত ঝরছে।
সেই সময়ে খুব কষ্ট করে প্রেসার ব্যান্ডেজ দেওয়ার মতো উনি একটা রুমাল বের করলেন পরিষ্কার, তারপরে চাপ দিয়ে রক্তটা বন্ধ করলেন, তারপরে গাড়িটাকে নর্মাল করলেন হুইল চেয়ারটাকে, তারপরে ওকে বসালেন দুজনে মিলে, তারপরে বলছেন বড় ভাইকে তুমি যেতে পারবে বাড়ি? ওই দেখুন স্যার আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। আমি যাচ্ছি। টিয়ারিং এ বসে ভদ্রলোক দেখলেন ছেলেরা ঢুকে গেল দুটি ভাই বাড়িতে। তারপরে উনি তিনটে প্রমিস করলেন, সংকল্প করলেন নিজে, যে আমি খুব দ্রুত ফাস্ট ড্রাইভ করব না, গাড়ি জোরে চালাবো না। তাহলে আমি রাস্তার ধারে ছেলেটি বলল যে আমি রুমাল দেখিয়েছি, চিৎকার করে ডেকেছি, কোনো বাবুরা গাড়ি নিয়ে যাচ্ছেন, কেউ দাঁড়াননি হেল্প করবার জন্য। তা আমি এইরকম মানুষকে হেল্প করতে পারবো, একটু মিডিয়াম স্পিডে চালাবো। দ্বিতীয় সংকল্প হলো আমি গাড়িটা রিপেয়ার করব না, গাড়িটা ওই রকমই থাকুক। গ্যারেজ থেকে বের করার সময় আমার মনে পড়বে আজকের ঘটনা, আমি সাবধান হব গাড়ি চালানোর ব্যাপারে, এবং রাস্তার ধারে গিয়ে ডাকলে আমি ইমিডিয়েট রেসপন্ড করব। থার্ড সংকল্পটা অদ্ভুত, যেটি স্বাধীনতার সংকল্প। উনি বলেন আমি আমার শরীর নামক গাড়িটাকে ঠিক মতো চালাবো। আমাদের এই শরীর মন বুদ্ধি মিলে একটা গাড়ি আছে, সেই গাড়িটায় হাত পা গুলো হচ্ছে ঘোড়ার মতো, আর মনটা হলো লাগাম, বুদ্ধিটা হলো মাস্টার সারথি, জগন্নাথের রথের মতো। জগন্নাথ আমি ওই ঘোড়াগুলোর বশীভূত হয়ে আছি। আমরা ওইটাই উনি সংকল্প করলেন, আমি আমার এই শরীর নামক রথটাকে, গাড়িটাকে সব সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করব। সেই জন্যই বলা আত্মসংযম হলো সব থেকে বড় সংযম। নিজেকে কন্ট্রোল করো। পুলিশ সাধারণ মানুষকে কন্ট্রোল করবে, আর্মি বা বিএসএফ বাইরে থেকে কেউ না আসে সেটা কন্ট্রোল করবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করাই হচ্ছে সব থেকে বড় কন্ট্রোল। এটাই চরিত্র গঠন, এটাই মনুষ্যত্ব অর্জন। তো এই যুব সমাজ আজকে খুব বিভ্রান্ত, চারিদিকে খুব অন্ধকার। আজকে একটা মেয়ে এসেছিল কল্যাণীতে, আউটস্টারশিপ করে, বিদ্যা মন্দিরের এক প্রাক্তন ছাত্র, তার মেয়ে বলছিল মহারাজ কোনোদিন ভয় পাইনি একা যেতে, এখন হাসপাতালে যেতে ভয় হচ্ছে, একটা আতঙ্ক বাসা বেঁধেছে মনে। আমি বলে দেখ মা, তুই মন্ত্র নিয়েছিস ঠাকুরের, আর বেরোবার সময় দুর্গা দুর্গা বলে বেরোবি, আর ওই সব সময় মনে মনে ঠাকুরকে স্মরণ করবি, মাকে ডাকবি, দেখবি তোকে ঠাকুর মা রক্ষা করবে। সত্যি আজকে রক্ষা করার কেউ নেই, এক হচ্ছে নিজে। গীতাতে আছে উদ্ধরে আত্মনাত্মানম আত্মানম অবসাদে, আত্মৈব হি বন্ধু আত্মৈব রিপুরাত্মন। নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। যদি আমি নিজে অনিয়ম করি, অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, নিজেকে কন্ট্রোল না করি, আত্মসংযম না থাকে, তাহলে আমি আমার এনিমি, আমি আমার শত্রু। আর নিজে যদি আমাকে কন্ট্রোল করি, নিজে যদি স্বাধীনতা, প্রকৃত অর্থে স্বাধীনতা পাই, নিজেকে নিজের অধীনে রাখতে পারি, তাহলে আমরা সত্যি বলছি রক্ষা পাবো। ডিজাস্টার এত হচ্ছে চারিদিকে, কল্পনা করা যায় না। এর মধ্যে কিন্তু নিস্তারের উপায় আছে। আমরা কিছুদিন আগে ওই একটা সুড়ঙ্গ পথে দেখেছিলাম অনেকগুলো লেবার বন্দি আছে, লেবারগুলোকে শেষ পর্যন্ত বের করা হলো। এত টেকনোলজি বেরিয়ে গেছে, এত রকম প্রয়াস হলো, সকলে মিলে প্রয়াস করে ওই গরিব দরিদ্র শ্রমিকগুলোকে মুক্তি দিল, বের করে আনলো। তেমনি সব ডিজাস্টার থেকেই উদ্ধার হওয়ার উপায় আছে, এইগুলোই। আর একটা কাহিনী বলি, যুবকদের কাহিনী। 4টে যুবক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওরা একটা ছোট্ট টিলার উপরে বসে খুব কস্টলি নেশা করছিল, দামি নেশা। কিছুক্ষণ পরে একটা ভিখারি নিয়ে এলো, এসে বলল বাবুরা 10 টাকা দেবে। 4টে ছেলের মধ্যে কেউই তাকালোই না। এবারে তিরস্কার এলো ভিখারিনীর মুখ থেকে, আপনারা এত কস্টলি দামি নেশা করতে পারেন, এত পয়সা ব্যয় করছেন নেশার পেছনে, 10টা টাকা আমাকে দিতে পারেন না? একটা ছেলের মনটা কেমন দ্রবীভূত হলো, নড়লো, সে 10 টাকা বের করে তার পার্স থেকে দিল। এই ছেলেগুলো কিন্তু সব ধনী দুলাল, মা লক্ষ্মীর খুব আশীর্বাদ আছে ওদের প্যারেন্টদের উপরে। প্যারেন্টদের আশীর্বাদে তাদেরও পকেটে পাচ্ছে অনেক টাকা। এই টাকাগুলো পুরোই ওরা নেশা করে।
ভিখারিনী কথায় 10 টাকা দেওয়ার পরে এরা কিছুক্ষণ নেশাগ্রস্ত থেকে নেমে আসছে পাহাড় থেকে। 3 জন চলে গেল অন্য রাস্তায়। এই ছেলেটি তার বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে দেখলো ওই ভিখারিনী যে 10 টাকা নিয়েছিল, সে একটা 10 টাকা দামেরই ওই সুইট ব্রেড, মিষ্টি রুটি কিনে একটি ছোট্ট মেয়ে 12 বছরের তাকে খাওয়াচ্ছে। বলছে, জানো বাবু, ওই তো টাকা দিয়েছে। বলছে, জানো, এই মেয়েটাও আমাদেরই মতো ভিক্ষে করে। 3 দিন ভিক্ষে করতে পারেনি, গাটা দেখো কি জ্বর। সে কপালে হাত দিয়ে দেখলো সত্যি আগুনের মতো তাপ। তারপরেই বললো, আমি এবারে ওকে এই খাইয়ে একজন ভালো ডাক্তার বাবু আছেন সৎ, তার কাছে যাব, হৃদয়বান ডাক্তার। তো তার কাছে গিয়ে এই মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করলো। এই ছেলেটার ভাবান্তর হয়েছিল। ছেলেটি নেশা সেই দিন থেকে আর গ্রহণ করেনি। নেশা মুক্তি আমরা দেখি গাড়িতে লেখা আছে, দেওয়ালে লেখা আছে। এই নেশা মুক্তিগুলো ঠিক ভালো হয় না। আমাদের সারদা পিঠে একটা ড্রাইভার আছে নিতাই, যে বলে আমার মেশোকে নিয়ে গেছিলাম নেশা মুক্তি কেন্দ্রে, তার নেশা মুক্তি হয়নি, বরং নেশা বেড়ে গেছে। তো সেই নেশা মুক্তি দেখো নিজে থেকে হয়ে গেল। এইটি আত্মাই বহি ওই মিত্র বন্ধু হচ্ছে ওই আমি নিজেই নিজের বন্ধু। ছেলেটি এই সমাজের চিত্রটা দেখে ছোট্ট ভিখারিনী ভিক্ষে করতে করতে কাতর হয়ে গেছে, খেতে পাচ্ছে না 3 দিন। আরেকজন ভিখারিনী ওর জন্য কাতর, ওকে সেবা করতে। অদ্ভুত। সেজন্য নেশা বন্ধ করে দিল, ভালো ছাত্র হয়ে গেল, ক্যাম্পাসিং এ ভালো চাকরি পেল। চাকরি পেয়ে এখন অনেক টাকা ব্যয় করছে মানব সেবায়। স্বামীজি বলেছিলেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। সেই রকম জীবনযাপন করছে এখন ছেলেটি। এরকম অনেক মানুষ আছে যারা নিজেকে পরবর্তীকালে সংশোধন করে সৎ ব্যক্তিতে রূপান্তরিত হয়। এটি স্বামী বিবেকানন্দের চিন্তা। উনি বলতেন, থিঙ্ক দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ফ্রি ইউ উইল বি। স্বাধীনতা সংগ্রামীদের, নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামী, এরা এই বাণীর দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ওই তুমি জন্ম হয়েছে মায়ের জন্য বলি প্রদত্ত। যখন জন্মেছিস একটা দাগ রেখে যা, মন্দ কাজ করে দাগ নয়। এই যে মেয়েটাকে নষ্ট করলো, তারপরে মেরে ফেললো, এইরকম দাগ তো পড়ছেই, কাগজে রোজ দেখা হচ্ছে ওই দস্যুগুলোর সম্বন্ধে। এইরকম দাগ নয়, এমন দাগ লাগবে যেটা হাজার হাজার বছর ধরে মানুষ মনে রাখবে। এখনকার দিনে একটা মজার গল্প বলে দিই। আমি এক ছাত্রের বাড়ি গেলাম, বিশ্বরূপ বলে, কল্যাণীতে বুদ্ধ পার্কের কাছে। তাকে তার বিয়ে হয়েছিল। তারপরে আমরা বিয়েতে যাই না, 1 বছর 1.5 বছর পরে বললো একবার যাবেন। আমি কল্যাণী আশ্রমে গিয়েছিলাম, তখন আমরা নিইনি। সেই সময় ওর বাড়ি হাজির হলাম। বাড়িতে ঢুকতেই দেখি গেটের পরে বারান্দার উপরে বিরাট বড় একটা বংশ তালিকা টাঙানো আছে, বাঁধানো, ফ্যামিলি প্ল্যান করে। তারপরে বললাম, এত সুন্দর 14 পুরুষের নাম তোদের বংশের বাড়িতে ছিল? বলে, দেখুন কোনায় কি লেখা আছে, বংশ পরিচয় অনুসন্ধান অফিস। এরা বংশ পরিচয় সন্ধান করে দেয়। তোমরা 2 পুরুষের নাম দিলে, ওরা 22 পুরুষ বা 12 পুরুষের বংশের ভাইদের, বোনেদের, তাদের বাচ্চাদের সব নাম সন্ধান করে দেবে। কোথা থেকে করবে? আত্মীয় স্বজনের নাম ঠিকানা নেবে, ফর্ম ফিল আপ করবে, আর পান্ডাদের নাম ঠিকানা নেবে। পুরী, দেওঘর, বিভিন্ন জায়গায়, কাশিতে যে পান্ডারা আছে, ওদের খাতাতেও কিছু নাম লেখা থাকে সত্যি। তারপরে কি করবে? তারপরে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, দুর্গার অষ্টোত্তর শতনাম বই থেকে সংগ্রহ করে বিলাতি ব্ল্যাঙ্ক করবে, শূন্যস্থান পূরণ করবে। তারপরে সুন্দর একটা বাঁধিয়ে দেবে, 10,000 টাকা, 20,000 টাকা। এখন বোধহয় রেট আরো বেড়ে গেছে। আমাদের গৌতমানন্দজি আমাদের বলতেন, একটা স্কুলে ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হলো, বাবার নাম বলো। বাবার নামটা বলতে পারলো, বাবার নাম অর্ধেক পারলো না। বাবার দাদুর নাম, ঠাকুর দাদার নাম কেউ পারলো। তারপরে মুসলমান রাজাদের সব নাম জিজ্ঞেস করা হতে লাগলো, পর রাজাদের নাম বা আরো অন্য সম্প্রদায় রাজাদের নাম। তারপরে ওরা সব বলে গেল। তখন বলা হলো, কি কারণ? তুমি নিজের বংশের বাপ ঠাকুর দাদার নাম জানো না, অপরের নাম মুখস্থ করেছ। বললো, মহারাজ, এরা কোনো ভালো কাজ করে যাননি আমাদের বাড়ির লোকেরা। আর এই রাজারা কত রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল করেছে, সেই জন্যে ওদের নাম মনে রেখেছে। তখন একটা মহারাজ সূত্র পেয়ে গেল,
এই ছেলেগুলোকে কি করে চেঞ্জ করা যায়। উনি বলেন তোমরা এমন কাজ করো যাতে করে তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদের মনে রাখে। মনে রেখো এই কথাটা, যে তোমরা এমন কাজ করবে যাতে তোমাদের ফিউচার জেনারেশন তোমাদের ভুলতে না পারে। ইতিবাচক ক্ষেত্রে এটা মনে রাখবে। স্বামীজি সব সময় ইতিবাচক চিন্তা করেছেন। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এটি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজির সম্বন্ধে বলতেন। আমি আর একটা ছোট্ট কাহিনী বলি। সাউথ আফ্রিকায় গেলাম, ডারবানে, সেখানে একটা এক্সিবিশন দেখতে গেলাম। এক্সিবিশনে দেখলাম একটা কার্ডের মতো আছে, ওপরে লেখা আছে উবুন্টু। আমি ভাবলাম পড়ে দেখি হোয়াট ইজ উবুন্টু। লিখছেন একজন অ্যানথ্রোপোলজিস্ট যে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আফ্রিকান বাচ্চাদের, শিশুদের নিয়ে লাইন দাঁড় করিয়ে সাদা একটা মাঠ দিয়ে স্পোর্টসের মাঠের মতো বললাম ওই দেখো 100 মিটার দূরে একটা বড় বাস্কেট মিষ্টি আছে, ফুল অফ সুইট, তোমরা রেডি স্টেডি গো বলবো, তখন ছুটে যাবে, যে প্রথম যাবে সে পুরো বাক্সটা ঘুড়িটা পাবে। কেউ একা যায়নি সেদিন রেডি স্টেডি গো বলার পরে। সবাই ওই মানব বন্ধন করে হাত ধরে সবাই একত্রে গিয়েছিল। 50 স্টুডেন্ট, ওরা একবারে ছোট, বেশি পড়াশোনা করেনি, প্যারেন্টসরা লেখাপড়াই জানে না। তারপরে উনি বলেন হোয়াই ডিড ইউ নট ওবে মি। ওরা উবুন্টু শব্দটা বললো, UBUNTU। হোয়াট ডাজ উবুন্টু মিন? উবুন্টু মানে কি? বলে I am because we are. How one can be happy when others are sad? কি করে একজন সুখী হতে পারে যদি অপরে দুঃখে থাকে? আর আমি আছি কারণ আমরা আছি বলে, তোমরা আছো বলে আমি বেঁচে আছি। এইটি আমাদের ভাবতে হয়। স্বামীজি আমাদের শিখিয়েছেন, বলছেন হে ভারতের শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা অশ্বিনী কুমার দত্ত লিখেছেন কর্মযোগ বইয়ে। সেখানে বলছেন আমি জানি বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার সময় ধর্মপ্রচারে যেতেন, মেত্রানীদের ডেকে পাঠাতেন, মেত্রানীদের বসিয়ে পা ধরে প্রণাম করতেন। যখনই যেতেন একটা গ্রাম ছেড়ে, ওই গ্রামের শুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এরা রেখেছে ওই মেত্রানীগুলো। তখন কাঁচা পায়খানা, কাঁচা গু নিয়ে যেত মানুষের, এই মেয়েগুলো সেই মেয়েদের ডেকে প্রণাম করছে। যে সময় আমাদের ভারতে ছুঁয়ো না এই রকমের ধর্ম ছিল। তো সেই ভারতের ছেলে মেয়ে তোমরা ভারতের ঐতিহ্য জানবে, দেশটাকে ভালোবাসবে। একজন মানুষ, তিনি বুড়ো মানুষ, মায়ের নামে একটা পুরস্কার বিতরণ সভা করতেন। সেখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের ছবি এরকম রাখতেন স্টেজে ওপরে, নিচে নিজের মায়ের একটা ছবি, আর একদিকে এক ঘটি জল, দেশের জল, আর একটা থালায় করে বড় একতাল মাটি। এই 6টি প্রতিকৃতিতে মালা দিতেন, ধুনো দিয়ে আরতি করতেন। তারপরে ছেলে মেয়েদের আরতি করতেন যারা পুরস্কার পেত, অভিভাবকদের। তারপরে বলতেন এই কথা, দেশটাকে ভালোবেসো, মাকে ভালোবাসো, জলকে ভালোবাসো, মাটিকে ভালোবাসো। দেশ থেকে কোনোদিন দূরে গিয়ে আসবে না এমন যেন না হয়, দেশে বারবার এসো। এরকম ভাবে পরেশনাথ চক্রবর্তী খুব সুন্দর একটা অনুষ্ঠান করতেন। আমি প্রায় 30 বছর ওখানে যাতায়াত করেছি হিঙ্গলগঞ্জে। অদ্ভুত একটি মানুষ। মাস্টারমশাই ছিলেন মাধ্যমিক পাস বা ম্যাট্রিক পাস নিজে ছিলেন, সেই জন্য ক্লাস 10 পর্যন্তই পড়াতে পারতেন। আর ছবি আঁকতে পারতেন, নোটিশ লিখতে পারতেন, সাইনবোর্ড লিখতেন, নানাভাবে অর্থ উপার্জন করতেন। কারণ তখন স্যালারি বলতে কিছুই ছিল না, খুব অল্প টাকা পেতেন। রিটায়ারমেন্টের পরে মায়ের নামে এই পুরস্কার বিতরণ করেছিলেন। দাঁতের মাজন বিক্রি করতেন, আরো কিছু অয়েন্টমেন্ট তৈরি করতেন আয়ুর্বেদ, এই করে জীবনটা চালিয়েছিলেন। আর সততার একটা মূর্তি ছিলেন, শ্রমের মূর্তি ছিলেন, খুব কাজ করতেন, রেস্ট কখনো ওর জীবনে ছিল। যাই হোক, তোমরা আজকে আমাদের দেবাঞ্জন দা বরানগর মিশনের ছাত্র, স্টুডেন্ট, এখন WBCS এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে উনি আছেন। উনি আবার মালদায় দুর্গাপূজাও করেন, দুর্গাপূজা করতে পারেন, পূজারী উনি। আবার বিরাট যোগী, কর্মযোগী। আর ওইদিকে আছে অদ্রিজা, আমাদের ছাত্রী ছিল ইয়েতে মালদা স্কুলে, ওর মা প্রাইমারি টিচার ছিলেন, এখানে বসে আছেন। তো অদ্রিজা নেটে ফার্স্ট হয়েছিল, বাংলায় হাইস্ট নম্বর পেয়েছিল নেট পরীক্ষা, UGC নেট পরীক্ষায়। খুব ভালো ছাত্রী। আর সেলফ কন্ট্রোল যাকে বলে, এখনো পর্যন্ত সারা জীবনে আমার মনে হয় সংযত জীবনযাপন করবে অদ্রিজা।
ওদের যাও ছেলে মেয়েদের কাছে আদর্শ হয়ে উঠবে, হয়েছে এখনই। তো তোমাদের দেখিয়ে দিলাম, এরা এবারে বলবেন। আর আমাদের সাথে আছেন বেদান্তিতানন্দ মহারাজ। আবার তাঁদের এবং তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম।